আমি শুয়েছিলাম, হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। আমার পাশে বাপ্পিকে পেলাম না। ঘরের দিকে তাকালাম, দেখলাম রাত 2টা 20, মানে গভীর রাত। হয়তো বাপ্পি বাথরুমে গেছে। ভাবতে না ভাবতেই বাপ্পি রুমে আসলো। আমাকে খাটের উপর বসা অবস্থায় দেখে বাপ্পি ঘাবড়ে গেল। কি ব্যাপার, তুমি ঘুমাওনি? আমি বললাম, ঘুমিয়েই তো ছিলাম, হঠাৎ ঘুমটা ভাঙলো আর তোমাকে পেলাম না। কোথায় গিয়েছিলে তুমি? বাপ্পি আমার দিকে তাকিয়ে একটা মুচকি হেসে শুয়ে পড়ল। এটা বাপ্পির স্বভাব, সব প্রশ্নের উত্তর দেয় না। বরাবরের মতো আমার এই প্রশ্নটাও সে এড়িয়ে গেল। আমারও ভীষণ রকম প্রস্রাবের চাপ পড়ায় আমি বাথরুমের দিকে গেলাম। বাথরুমে এসে দেখি ভেতর থেকে দরজা লাগানো। কি ব্যাপার, এত রাতে বাথরুমে কে? ভেতর থেকে গোসলের শব্দ শুনতে পেলাম। আমার টেনশন বেড়ে গেল। এত রাতে গোসল করছে কে? আমার শ্বশুর বুড়ো মানুষ, আমার শাশুড়ি এজমা রোগী, তারা নিশ্চয়ই এত রাতে গোসল করবে না। তাহলে গোসলটা করছে কে? এই ঘরে আরেকজন আছেন, তিনি হচ্ছেন বড় ভাবি। কিন্তু উনি কেন এত রাতে গোসল করবে? ওনার স্বামী তো থাকে বিদেশে, ওনার তো এত রাতে গোসল করার কথা না। কৌতূহলবশত দরজার ফাঁক দিয়ে একটু দেখার চেষ্টা করলাম। যা দেখলাম তা তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। বড় ভাবি গোসল করছে। তাহলে কি একটু আগে বাপ্পি বড় ভাবির রুম থেকে আমার রুমে গেল? লোকে যা বলে তা কি সত্যি? নতুন নতুন বিয়ে করে এই সংসারে আসার পর অনেকেই আমাকে বলেছিল বাপ্পির সাথে তার বড় ভাবির একটা অবৈধ সম্পর্ক রয়েছে। কথাটা আমি প্রথম তেমন বিশ্বাস করতাম না। এখন কেমন যেন বাপ্পিকে সন্দেহ হয়। নানা প্রশ্নের মধ্যে ঘুরপাক খাচ্ছে। হঠাৎ ভেতর থেকে গোসলের শব্দটা থেমে গেল। বুঝতে পারলাম বড় ভাবি এখন বের হবেন। এই অবস্থায় সামনাসামনি আমাকে দেখলে কতটুকু লজ্জা পাবে আমি জানি না, কিন্তু ওনার এমন পাপী চেহারা দেখলে আমি নিজেই লজ্জা সংবরণ করতে পারবো না। তাই আমি আড়ালে চলে গেলাম। আড়াল থেকে দেখলাম ভাবি মনের সুখে গান গাইতে গাইতে বাথরুম থেকে বের হয়ে যাচ্ছে। তার মনে অনেক সুখ, হবে নাই বা কেন? দেহের চাহিদা তো দেবরকে দিয়ে মিটিয়ে নিতে পারছেন। ভাবি চলে যাওয়ার পর আমি বাথরুমে ঢুকলাম। রুমে এসে দেখলাম বাপ্পি ঘুমিয়ে পড়েছে। দেখে মনে হচ্ছে ক্লান্ত, পরিশ্রান্ত। প্রচুর পরিশ্রম করলে মানুষের যেমন ঘুম হয় ঠিক একই রকম ঘুম বাপ্পিরও হচ্ছে। হওয়ারই কথা, কারণ একটু আগে ভাবির সাথে পরিশ্রম করে এসেছে, তাই এমন অঘরে ঘুমাচ্ছে। এখন তার পাশে শুতে আমার ঘৃণা হচ্ছে। নাপাক শরীর নিয়ে বিছানায় উঠেছে। এখন আমি কি করব? ফজর উঠে নামাজ পড়তে হবে। আমার শ্বশুর শাশুড়ির কড়া নির্দেশ 5 ওয়াক্ত নামাজ যেন আদায় করি। কিন্তু তারা কি জানে তাদের ঘরে প্রবাসী বড় ভাইয়ের বউয়ের সাথে দেবরের পরকীয়া সম্পর্কের কথা? কিছুই করার নেই, ওরা দেবর ভাবি মজা করার পর গোসল করবে, আর আমি কিছু না করেও আমার গোসল করতে হবে। এক প্রকার অনিচ্ছা সত্ত্বেও তার পাশে শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলা আমার শ্বশুর শাশুড়ি ড্রয়িং রুমে বসে আছে। আমাকে আমার শাশুড়ি ডাক দিলেন, ছোট বৌমা, ছোট বৌমা, একটু এদিকে আসো। আমি গিয়েই আমার শ্বশুর শাশুড়িকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম। আমার শ্বশুর শাশুড়ি ওয়ালাইকুম সালাম বলে সালামের জবাব দিল। আমার শাশুড়ি বলল, কি ব্যাপার বৌমা, আজকে ফজরের নামাজ পড়তে ওঠোনি কেন? আমি এর কোনো সদুত্তর দিতে পারলাম না। আমি কিভাবে উত্তর দেব? আমি কিভাবে বলবো গত রাতে আপনার বড় ছেলের বউয়ের সাথে আপনার ছোট ছেলের অবৈধ সম্পর্ক হাতে নাতে ধরার পর আমার যে সারা রাত ঘুম হয়নি আর ফজর ওয়াক্তে আমি টের পাইনি, সে কথা কিভাবে আমি আমার শ্বশুর শাশুড়িকে বলবো? আমার শাশুড়ি আমাকে ধমকের স্বরে বলল, কি ব্যাপার, কিছু বলছো না যে? আমি বললাম, মা, আমি ঘুমের ঘরে টের পাইনি। আমার শ্বশুর বলল, নিশ্চয়ই শয়তানের আসর করেছিল তোমাকে, ঘুম থেকে উঠতে দেয়নি। এজন্য বলি বৌমা, ঘুমানোর সময় ঘুমের দোয়া পড়ে ঘুমাবে, তাহলে আর কোনো শয়তান তোমার নামাজের ব্যাঘাত ঘটাতে পারবে না। আমার শ্বশুরের মুখে কথাগুলো শুনে আমি মনে মনে ভাবলাম, আমার শ্বশুর শাশুড়ি কতটা ফরহেজগার মানুষ। তাদের পেটে আমার স্বামীর মতো এমন চরিত্রহীন সন্তান ধরল কিভাবে? আমি চুপচাপ দাঁড়িয়ে কথাগুলো ভাবছিলাম। আমার শাশুড়ি বলল, যাও বৌমা, আজ রাত থেকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, যেন ফজর ওয়াক্তে উঠে ফজরের নামাজটা কায়েম করতে পারো। আমি আর কোনো কথা না বাড়িয়ে ইনশাল্লাহ বলে ওখান থেকে চলে আসলাম। যথারীতি আজ রাতে আমি তাড়াতাড়ি ঘুমানোর জন্য বিছানায় আসলাম। আমার স্বামী আগে থেকে বিছানায় শুয়ে আছে। আমাকে দেখে বাপ্পি বলল, তাড়াতাড়ি শুয়ে পড়ো। বাপ্পির মুখে এমন কথা শুনে আমি মনে মনে ভাবলাম, আমাকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে নিতে পারলেই তো তোমার সুবিধা। আমাকে ঘুমিয়ে রেখে তুমি আর ভাবি পরকীয়ায় মত্ত হতে পারবে। নিজের সুবিধার জন্য আমাকে তাড়াতাড়ি ঘুমাতে বলছে। আজকে একেবারে হাতে নাতে ধরবো। তাই আমি তার পাশে ঘুমানোর ভান করে শুয়ে পড়লাম। ঘুমানোর ভান করলেও ঘুম যে আমার আসছে না, তাই এপাশ ওপাশ করতে লাগলাম। কিছুক্ষণ পরে বাপ্পি আমাকে বলল, কি ব্যাপার, এখনো ঘুমাওনি? এভাবে গড়াগড়ি করছো কেন? আমি বললাম, তোমার ঘুমানোর দরকার, তুমি ঘুমিয়ে পড়ো। বাপ্পি বলল, গতকালকের মতো আজকেও ফজরের নামাজ কাজা করিও না। আমি বললাম, আমার কথা বাদ দিয়ে নিজের আমলনামা ঠিক করো। আমার মুখে এমন কথা শুনে বাপ্পি বুঝতে পারলো আমি গায়ে পড়ে ঝগড়া করতে চাচ্ছি। তাই বাপ্পি কথা না বাড়িয়ে অন্য পাশে শুয়ে পড়ল। আমি এপাশ ওপাশ করতে করতে কখন যে গভীর রাত হয়ে গেল টেরই পেলাম না। হঠাৎ ঘুম ভাঙতেই দেখলাম বাপ্পি আমার পাশে নেই। আমি শোয়া থেকে উঠে বসলাম।
তিরতির করে আমার শরীর কাঁপতে লাগলো। এখন যদি ভাবির রুমে যায় তাহলে হাতে নাতে ধরতে পারবো। আমি কি একা একা গিয়ে ধরবো, নাকি আমার শ্বশুর শাশুড়িকে ডেকে ধরিয়ে দেব, ওনাদেরকে দেখিয়ে দেব ওনাদের মতো আলেমের পেটে কিরকম জালেম ধরেছে। 7-5 ভাবতে ভাবতে বিছানা থেকে নামতে যাব, এমন সময় বাপি রুমে এসে হাজির। আমি কথা না বলে পাশ কাটিয়ে ভাবির অবস্থা দেখার জন্য চলে গেলাম। বাথরুমের সামনে আসতে প্রতিদিনের মতো খেয়াল করলাম ভাবি ভেতরে গোসল করছে। আমার আর বুঝতে বাকি রইল না, দেবর ভাবি আকাম করার পর এখন গোসল করছে। গতকালকে ছাড় দিয়েছি, কিন্তু আজকে ছেড়ে দেব না। প্রতিদিন রাতে দেবর ভাবি আকাম করে গোসল করবে। এটা যদি এখনই লাগাম না টানি তাহলে রাতের পর রাত ওরা পাপ করে যাবে। আর ওদের এই পাপ কাজ আমি যদি প্রশ্রয় দেই তাহলে আল্লাহর কাছে আমারও জবাবদিহিতা করতে হবে। সুতরাং আর চোখ বুজে সহ্য করব না। হঠাৎ বুঝতে পারলাম ভাবির গোসল করা শেষ, এখনই ভাবি বের হবে। আজ আর আড়ালে গেলাম না, দরজার পাশে দাঁড়িয়ে রইলাম। দরজা খুলে ভাবি বের হতে আমাকে দেখে ভাবি বলল, কি ব্যাপার, তুমিও করবে নাকি? ভাবি এমন কথা শুনে রেগে মেগে আমি বললাম, আমার তো আর আপনার মতো দেবর নেই যে আমি কিছু করে গোসল করব। ভাবি আমার কথা না বোঝার ভান ধরে বলল, মিনু তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি ভাবিকে বললাম, তলে তলে দেবর ভাবি আকাম করে বেড়ান আর আমি বললেও না বোঝার ভান করেন। ভাবি বলল, মিনু তুমি যা বলবে খুলে বলো। আমি বললাম, খুলে বললে তো এই মুখ আর দেখাতে পারবেন না। স্বামীকে বিদেশ রেখে দেবরের সাথে আকাম করে বেড়ান, আবার সবার ইমানি শুরুতে নেক্কা সাজেন। আমার কথা শুনে বুঝতে পারলো আমি যে আমার স্বামীর সাথে তার সম্পর্কের কথা বুঝতে পেরেছি। তাই ভাবি চোরের মায়ের বড় গলার মতো করে আমাকে বলল, দেখো মিনু, বাজে ইঙ্গিত করবে না বলছি। আমি বললাম, আপনারা বাজে কাজ করতে পারেন আর আমি বললেই দোষ। আমাদের এরকম চেঁচামেচি শুনে পাশের রুম থেকে আমার শ্বশুর এবং আমার শাশুড়ি দৌড়ে আসলো। আমার শাশুড়ি এসে বলল, কি হয়েছে বৌমা, তোমরা দুজন এমন চেঁচামেচি করছো কেন? আমি কিছু বলতে যাব এমন সময় দেখি আমার স্বামীও এসে হাজির। আমার স্বামী কিছু না জানার ভান করে এসে বলল, কি হয়েছে মিনু, তুমি ভাবির সাথে এমন চেঁচামেচি করছো কেন? আমি আরো রেগে বললাম, চুরি করে সাধু সাধছ না? ভাবখানা এমন যেন কিছুই জানে না। আমার শ্বশুর আমাকে থামিয়ে দিয়ে বলল, বৌমা রাত অনেক হয়েছে, এটা ভদ্রলোকের বাড়ি, চেঁচামেচি না করে কি হয়েছে খুলে বলো। আমি আমার সন্দেহের কথাগুলো আমার শ্বশুর শাশুড়িকে খুলে বলতে লাগলাম। ওনার আমার কথা শুনছে আর একে অপরের দিকে তাকাচ্ছে। আমি বরাবরই বড় ভাবির রাতে গোসল করার বিষয়টি আমার শ্বশুর শাশুড়িকে বোঝানোর চেষ্টা করলাম। আমার কথা শেষ হতে না হতেই আমার শাশুড়ি হাসতে লাগলো, সাথে মিটমিট করে হাসছে আমার শ্বশুর। আমি আরো অবাক হয়ে গেলাম, এরা কেমন বাবা মা, ছোট ছেলে আর বড় বউয়ের কুকীর্তির কথা শুনেও হাসছে। আমি কিছু বলতে যাব এর মধ্যে আমার শাশুড়ি বলল, বৌমা তুমি তো জানো আমাদের বড় ছেলে বিদেশে খুব কষ্টে আছে, যার জন্য আমার বড় বৌমা প্রতিদিন রাতে আমার সাথে তাহাজ্জুদের নামাজ পড়ে, তার স্বামীর জন্য আল্লাহর দরবারে দুহাত তুলে ফরিয়াদ করেন যেন মহান রাব্বুল আলামিন তার স্বামীকে তাহাজ্জুদের নামাজের উসিলায় হলেও সুখে রাখেন। এবং আমার বৌমার এই তাহাজ্জুদের নামাজের সময় আমিও তার সাথে শরিক হই। আমি বললাম, মা তাহাজ্জুদের নামাজের সাথে গোসলের সম্পর্ক কি? তখন আমার বড় ভাবি রাখি বলল, তুমি তো সারাদিন তেমন কোনো কাজ করো না, সব কাজ আমাকেই করতে হয়, তাই কাজ করতে গিয়ে শরীরটাকে পাক পবিত্র রাখা সম্ভব হয় না। আমি চাই তাহাজ্জুদের নামাজটা সম্পূর্ণ পুত পবিত্র হয়ে আদায় করব, তাই রাতে গোসল করে আমার শাশুড়ির সাথে নামাজ পড়তে বসি। আমার শাশুড়ি বলল, হ্যাঁ বৌমা, আমার বড় বৌমা যা বলেছে সব সত্যি বলেছে। তখন আমি বললাম, সেটা না হয় আমি বুঝতে পারলাম, কিন্তু আমার স্বামী প্রতিদিন কেন ওই টাইমে বাথরুমে যায়? পাশে দাঁড়িয়ে থাকা বাপ্পি তখন বলল, আমি বাথরুমে যাই তোমাকে কে বলেছে? আমি বললাম, তাহলে তুমি যাও কোথায়? বাপ্পি বলল, ভাবি যে তাহাজ্জুদের নামাজ পড়ে সেটা আমি জানি। ভাবি সারাদিন পরিশ্রম করার পর ঘুমালে ভাবির আর খবর থাকে না, তাই আমি প্রতিদিন রাতে গিয়ে আমার মাকে ডেকে দেই আর মা গিয়ে ভাবিকে ডেকে দেয়। তখন আমার শাশুড়ি বলল, বৌমাকে ডাকার পর আমি নিজে বৌমার কাপড় হাতে দিয়ে বলি, যাও তুমি গোসল করে আসো। বৌমাকে গোসলে পাঠিয়ে আমি নামাজের ব্যবস্থা করি। আমি তখন বললাম, ঘরে আসার সাথে সাথে আমাকে অনেকজন অনেক কথাই বলেছে। আমার শ্বশুর বলল, তোমাকে কে কি বলেছে? আমি বললাম, পাশের বাসার ভাবিরা বলেছে বাপ্পির সাথে নাকি তার বড় ভাবির সাথে অবৈধ সম্পর্ক রয়েছে। আমার শ্বশুর বলল, বৌমা গ্রাম বাংলার মেয়েদের এই একটাই সমস্যা, ওরা ঘরের ভাত খেয়ে পরের মহিষ তাড়ায়, ওসব কথা বিশ্বাস করো না। তখন আমি বললাম, সবার কথা বাদই দিলাম, বাপ্পির বন্ধু হেলাল শিকদারের কথা আমি কিভাবে ফেলবো? বাপ্পি বলল, হেলাল তোমাকে কি বলেছে? আমি বললাম, সেদিন আমি সিঁড়ি বেয়ে নামছিলাম, আমাকে দেখে হেলাল বলল, ভাবি চোখ কান খোলা রাখবেন। আমি বললাম, কেন ভাই
কি হয়েছে? হেলাল শিকদার আমাকে বলল, ভাবি আপনি আমাকে ভুল বুঝবেন না, আপনাকে আমি আমার আপন ছোট বোনের মতো জানি, তাই কথাটা বলতে বাধ্য হলাম। আমি বললাম, আপনি যদিও বা আমার হাজবেন্ডের ফ্রেন্ড, তবুও আমি আপনাকে বড় ভাই হিসেবে সম্মান করি। কি হয়েছে আমাকে খুলে বলুন। হেলাল আমাকে বলল, দয়া করে কাউকে কিছু বলবেন না, আপনি শুধু একটু বোঝার চেষ্টা করবেন, একটু খেয়াল করলে আপনি বুঝতে পারবেন বাপ্পির সাথে তার বড় ভাবির সাথে একটা সম্পর্ক রয়েছে। হেলালের মুখে বাপ্পির সম্পর্কের এমন কথা শুনে আমি চমকে উঠলাম। সবাই বলুক, আজকে বাপ্পির বন্ধুই আমাকে এই কথা বলেছে, নিশ্চয় কোনো কারণ আছে। মুরব্বীরা তো বলে, যা কিছু রটে কিছু না কিছু বটে। আমি হেলাল ভাইকে আর কিছু বুঝতে না দিয়ে বললাম, না ভাইয়া, আমার স্বামী ওরকম মানুষ নয়। হেলাল বলল, ভাবি আপনি বাপ্পির জীবনে এসেছেন এখনো বেশি দিন হয়নি, আর আমি তার ল্যাংটা কালের বন্ধু। আমার চেয়ে কি আপনি বাপ্পিকে বেশি চিনবেন? যদিও বা কথাটা আমি বিশ্বাস করেছি, কিন্তু হেলালকে আমি বুঝতে দেইনি কথাটা যে আমি বিশ্বাস করেছি, তাই ওখান থেকে চলে আসলাম। আমার কথা শুনে বড় ভাবি বলল, হেলাল তো আমার বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলবেই। আমি বললাম, হেলাল ভাই হচ্ছে আপনার ছোট দেবরের বন্ধু, সে কেন আপনার বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলবে? ভাবি বলল, কেন বলবে সেটা শোনো তাহলে। একদিন আমি ড্রয়িং রুমে বসে আছি, এমন সময় কলিং বেলের শব্দ শুনেই আমাদের বাসার দরজা খুলে দেখলাম হেলাল শিকদার বাসায় এসেছেন। আমি তাকে দেখে ঘোমটার আড়াল থেকে বললাম, ভাই আপনি এই সময় কেন আমাদের বাসায় এসেছেন? এখন তো আমার বাসায় আমার শ্বশুর শাশুড়ি, এমনকি আমার ছোট দেবরও নেই। আমার শ্বশুর আমার শাশুড়িকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছে, আর আমার দেবর কলেজে গিয়েছে। হেলাল বলল, ভাবি সব জেনে শুনে এসেছি। ভাবি আমি তো আপনার কষ্ট বুঝি, আপনার স্বামী বিদেশে থাকে, আপনার এখনো যৌবন ভরপুর, আপনার এই যৌবনের জ্বালা আপনার ওই হুজুর মার্কা দেবর কখনোই মিটাবে না, তাই আমি সুযোগ বুঝে এসেছি আপনার মনেরও দেহের জ্বালা মিটিয়ে দিতে। আমি বললাম, মুখ সামনে কথা বলো শিকদার, তুমি কি ভেবেছো প্রবাসী সব বইরা খারাপ? হেলাল বলল, ভাবি আপনার টেনশন করতে হবে না, আমি কাউকে কিছু বলবো না। আমি বললাম, তোমার কাউকে কিছু বলতে হবে না, তুমি যদি এই মুহূর্তে না যাও তাহলে আমি চিৎকার করে সবাইকে বলবো। আমার এমন আচরণ দেখে হেলাল বের হয়ে গেল, তাই হেলালের আমার প্রতি একটা আক্রোশ রয়ে গেছে। সবার কাছে এমন কথা শুনে আমি কিছুটা লজ্জিত হয়ে গেলাম, আর মনে মনে নিজেকে ধিক্কার দিতে লাগলাম। ফেরেশতার মতো স্বামী আর ফরহেজগার বড় ভাবিকে নিয়ে কি আজে বাজে চিন্তায় না আমি করলাম। হ্যালো ভিউয়ার্স, আমাদের এই গল্পটি আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।